নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 12-এর একটি টেক্সচুয়াল গ্রামার নিয়ে এসেছি। সেটা হচ্ছে স্প্লিটিং, স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্সেস। এর প্রশ্ন নানানভাবে আসতে পারে। স্প্লিট মানে কি আগে তোমাকে জানতে হবে। এইটার উপরে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অথবা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, সেখানেও লিঙ্ক পেয়ে যাবে। যারা প্রথমবারের জন্য আমার স্প্লিটিংয়ের এই ক্লাসটা দেখছো, যাদের ধারণা সেরকম নেই, কনসেপ্ট ক্লিয়ার নেই স্প্লিটিংয়ের উপরে, তাদের রিকোয়েস্ট তারা সেই ক্লাসটাকে দেখো। সেখানে আমি বিস্তারে আলোচনা করেছি হোয়াট ইজ স্প্লিটিং, তাহলে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। আর সব কিছুর জন্য ভার্ব অ্যান্ড টেন্সের ধারণা তো ক্লিয়ার থাকা দরকার, এই আমি বলেই থাকি। সেটাও ক্লিয়ার না থাকলে তোমরা প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন অনুসারে সেগুলো ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? কারণ বেসিক্স তো ক্লিয়ার থাকতেই হবে। তবুও যারা প্রথমবারের জন্য এই ক্লাসটা দেখছো, তারাও যাতে বুঝতে পারে, তাদের জন্য সংক্ষেপে হলেও আমি বলে দিচ্ছি যে হোয়াট ইজ স্প্লিটিং। স্প্লিটিংয়ের ডেফিনেশনই কী? দেখো, তোমাদের তো বলেই থাকি যে ডেফিনেশনই সব কিছু। স্প্লিট মানে কি? ভাঙা। জয়েন আছে, জয়েনিং মানে জোড়া। তোমাকে দুটো বাক্য দিয়ে দেবে, তিনটে বাক্য দিয়ে দিতে পারে, সেটাকে বলবে জোড়ো। যে কোনোভাবে জুড়তে বলতে পারে। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে জয়েন করো, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করো। বাক্য গঠন অনুসারে 3 প্রকারের, এ তো বলেইছি আমি ক্লাসগুলোতে। পুরনো এর আগের ক্লাসগুলো যেগুলো আমি নিয়েছি জয়েনিংয়ের উপরে, সেগুলো যদি তোমরা দেখে থাকো, এর উপরে আইডিয়া আশা করি তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়ে থাকবে। তো ওটা হচ্ছে জোড়ার কাজ, আর এটা হচ্ছে তার বিপরীত, অপোজিট, ভাঙা। ভাঙা মানে কি? খণ্ড খণ্ড বাক্য, মানে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। তোমাকে একটা বাক্য দেবে, এখানে 2-3টে বাক্য দেবে না, তোমাকে একটা বাক্যই দেবে, সাধারণত একটু বড় বাক্য হবে। তো সেটাকে তোমাকে ছোট ছোট অংশে ভাঙতে হবে। 3টে পয়েন্ট বলছি, মাথা রেখে দেবে। ছোট ছোট করে ভাঙতে হবে, সেগুলো প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স হবে, মানে প্রত্যেকটা বাক্য সরল বাক্য হতে হবে। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, মানে টেন্সে গঠনের ভার্ব থাকবে, অর্থাৎ ক্লজ একটাই হবে, সেটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হবে। বোঝা গেল? নেক্সট পয়েন্ট হচ্ছে ঘটনাক্রম, মানে সিকোয়েন্স ঠিক থাকতে হবে। তোমাকে একটা বাক্য দিয়েছে, মানে সেখানে পুরো ঘটনাটা তো একটা বাক্যই দিয়ে দিল, কিন্তু হতে পারে যে প্রথমে যেটা ঘটছে সেটা শেষের দিকে অংশে রয়েছে, সেটা নন ফাইনাইট হিসাবে প্রকাশিত হয়েছে। কারণ ভার্ব আবার দুভাবে ব্যবহার করা যায়, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট টেন্সের গঠনে, নন ফাইনাইট টেন্সের গঠনে নয়। তো টেন্সের গঠনে নেই, মানে নন ফাইনাইট রূপেও তো একটা ঘটনার বর্ণনা দিতেই পারে। সেগুলো তোমাকে বুঝতে হবে, অর্থাৎ পুরো বাক্যটা ভালো করে অর্থটা বাংলায় বুঝতে হবে, দিয়ে কোন ঘটনাটা আগে হয়েছে সেইটা তোমাকে বার করতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। বুঝে ব্যাস পরপর পরপর বাক্য লিখে দেবো। অর্থাৎ ঘটনাক্রম ঠিক থাকতে হবে, পরের অংশটা আগে আসতে পারে, আগের অংশ পরেও যেতে পারে, যেরকম সিকোয়েন্স হবে। আর লাস্ট পয়েন্ট মনে রাখবে, কোনো রকম অর্থের পরিবর্তন হবে না। ব্যাস এই 3টে পয়েন্ট। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স হবে, সিকোয়েন্স ঘটনাক্রম ঠিক থাকতে হবে, 3 নম্বর হচ্ছে কোনো রকম মিনিংয়ে চেঞ্জ হবে না। আর যেহেতু এগুলো উচ্চ মাধ্যমিকে তোমরা জানো, তোমাদের টেক্সচুয়াল গ্রামারই আসে, তো টেক্সচুয়াল গ্রামারের অর্থ তো তোমরা জানোই, এটাতে এক্সপেক্টেড যে টেক্সট তোমাদের পড়া হয়েছে। তবুও যদি অন্য কোনো ক্লাসের স্টুডেন্টসরা দেখে থাকে, কারণ গ্রামার তো সবার জন্যই ওপেন, শিখতেই পারে চাইলে, তো তাদের জন্য আমি অর্থটাও বাংলায় বলে দেবো। তো যাই হোক, তাহলে স্প্লিটিং বোঝা গেল তো, ভাঙা। তো দেখি কীভাবে ভাঙতে পারি আমরা, তাকে অর্থটা বুঝি। দেখো, আই রিমেম্বার মাই ফাদার, এটা নেওয়া হয়েছে টেক্সচুয়াল গ্রামার, দেখো লিখে দিয়েছি, ফ্রম স্ট্রং রুটস। স্ট্রং রুটস একটা প্রোজ আছে, এপিজে আব্দুল কালামের লেখা, দারুণ টেক্সট, তো সেখান থেকে দেওয়া হয়েছে। তো অর্থটা বলে দিই, দেখো, আমি মনে করি আমার বাবাকে স্টার্টিং হিজ ডে, তার দিনটা শুরু করতো আর কি, অ্যাট 4 AM, মানে ভোর 4টের সময় আর কি, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়িয়া বা পড়ে, বিফোর ডন, ভোরের আগে। ডন মানে হচ্ছে ভোর। তাহলে কি বলছে অর্থটা, যে আমি মনে করি কি না, আমার বাবা তার দিনটা 4টের সময় শুরু করতো, কি কিসের মাধ্যমে? ভোরের আগে নামাজ পড়ার মাধ্যমে। তো এই হচ্ছে এর অর্থ। এইবার তুমি স্প্লিট করার আগে যেটা অ্যাপ্রোচ হওয়া দরকার, তোমার চিন্তাভাবনা হওয়া দরকার, সেটা হচ্ছে ভার্বগুলোকে খুঁজে বার করো। সেটা ফাইনাইট ভাব হোক, নন ফাইনাইট ভাব হোক, ইট ডাজেন্ট ম্যাটার, আগে ভার্বগুলোকে খুঁজে বার করতে। চলো দেখি। তো দেখো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে একটা ভার্ব রয়েছে, V1, টেন্সের গঠনে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আই রিমেম্বার, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন রয়েছে, দেখতেই পাচ্ছি। ফাইনাইট ভার্ব রয়েছে। তারপরে ভার্ব দেখি এইখানে একটা দেখতে পাচ্ছি আইএনজি যুক্ত, আইএনজি একটা সাফিক্স, তো আইএনজি যুক্ত একটা রয়েছে, ভার্বের রুটের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেলের গঠনে আছে। কিন্তু এটা ভার্বের রুটের সাথে আইএনজি শুধু প্রেজেন্ট পার্টিসিপেলই হবে এমনটি না, জেরান্ডও হতে পারে, কারণ জেরান্ডের ফর্মুলা হচ্ছে ভার্বের রুটের সাথে আইএনজি। ভার্বাল নাউন আছে, সেটারও ভার্বের রুটের সাথে আইএনজি। মনে রাখবে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই যে 3টে ভার্ব আছে, 3টে ভার্বের 2 রকমভাবে ব্যবহার আছে। যদি টেন্সের স্ট্রাকচারে থাকে, মানে কাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তখন ওটাকে ফাইনাইট ভার্ব বলবো সেই স্ট্রাকচারটা হলে। আর যদি আবার ওই ভার্বেরই
টেন্সের স্ট্রাকচার ছাড়াও বিভিন্নভাবেও ব্যবহার আছে, তো সেইগুলোকে নন ফাইনাইটের গোত্রে ফেলা হয়। এই নন ফাইনাইটেরও অনেক ভাগ আছে, জেরান্ড, পার্টিসিপেল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ তো খুবই ইউজার টু এর পরে ভাবের রুট ফর্ম, তো এইগুলোরও ফর্মুলার ব্যাপার আছে। পার্টিসিপেলেরও আবার 3টে ভাগ আছে। তো বিস্তার এরিয়া এই নন ফাইনাইট ভার্বের উপর আমি আলাদা ক্লাস নেব। দেখো তোমাদের আমি বলেই থাকি যে ভার্ব সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। 8টা যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভার্ব। দেখো ভার্ব তো টেন্স নির্ণয়ের মুখ্য ভূমিকা পালন করেই, আবার যদি ভার্বটা টেন্সের গঠনে না থাকে মানে নন ফাইনাইট ভার্ব রূপে বসে, সেও আবার একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। যেমনি পার্টিসিপেল অ্যাডজেক্টিভের ধর্ম থাকে, অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। জেরান্ড, ভার্বাল নাউন এগুলো নাউনের ধর্ম থাকে, নাউন রূপে কাজ করে। ইনফিনিটিভ সেও নাউন রূপে কাজ করতে পারে। তো ভার্বের পাওয়ার বুঝতে পারছো, ও টেন্সের গঠনে থাকলে তো অবশ্যই ও ভার্ব রূপে কাজ করছেই পার্টস অফ স্পিচের, কিন্তু ও টেন্সের গঠনে টেন্সের স্ট্রাকচারে না থাকলে অর্থাৎ নন ফাইনাইট ভার্ব রূপে বসলে ও বিবিধ পার্টস অফ স্পিচ থাকতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে। কত পাওয়ারফুল বুঝতে, ভার্ব ক্লিয়ার থাকতে হবে। এই জন্য এই বারবার বলি ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার করো। যাই হোক, তো অত বিস্তারে এখন যাব না, ফটাফট এটাকে দেখি কীভাবে সলভ করা যায়। তো স্টার্টিং আছে ভার্ব টু আইএনজি, তো এটা প্রেজেন্ট পার্টিসিপেল গঠনে আছে, জেরান্ডও হতে পারে, সেটা দেখতে হবে কী ফাংশন, কী রূপে কাজ করছে ও। তারপরে এখানে নেই, তারপরে দেখতে পাচ্ছি আবার একটা ভার্ব রয়েছে, দেখো ভার্ব টু আইএনজি, আবার একটা প্রেজেন্ট পার্টিসিপেলের গঠনে আছে, জেরান্ডও হতে পারে। তারপরে দেখি আর কিছু নেই। তো আমি 3টে ভার্ব খুঁজে পেলাম, এটা ফাইনাইট ভার্ব, এই দুটো নন ফাইনাইট ভার্ব টেন্সের গঠনে। কারণ ভার্বের টু আইএনজির আগে বি ভার্ব অক্সিলারি রূপে হলে তবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এসব বলতে পারি, কন্টিনিউয়াসের সিরিজ, বা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ওগুলো হলে পারফেক্ট কন্টিনিউয়াসের সিরিজও বলতে পারি। কন্টিনিউয়াসে মনে রাখবে মানে ফাইনাইট ভার্ব যে কন্টিনিউয়াসের সিরিজ আছে সেখানে ভার্বের টু আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপেল কমন, প্রত্যেকটাতে ভার্বের টু আইএনজি থাকবেই প্রিন্সিপাল ভার্ব রূপে। পাশাপাশি দুটো ভাব থাকলে ভার্ব আবার দুপ্রকারে, অক্সিলারি, প্রিন্সিপাল, প্রচুর কিছু আছে, এরকম করাতে করাতে বুঝিয়ে দেবো। সাহায্যকারী ক্রিয়ার কাজই হচ্ছে টেন্স নির্ধারণ করা। তো কোনো হেল্পিং ভার্ব আছে এই ভার্বটার আগে, প্রেজেন্ট পার্টিসিপেলের আগে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে বা হেল্পিং ভার্ব রয়েছে? নেই। তার মানে এটা বুঝে গেলাম নন ফাইনাইট ভার্ব। এইভাবে সহজে ধরে নেবে কোনটা ফাইনাইট নন ফাইনাইট। টেন্স কিন্তু ক্লিয়ার থাকতেই হবে, বারবার বলছি, এইগুলো বুঝতে গেল। তো 3টে ভার্ব আছে, ব্যাস। তো এটা বার করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভার্বগুলোই হাতিয়ার। এই যে তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে বাক্য বানাতে হবে না, মিনিমাম তো 2টো বাক্য হবেই। এখানে দেখো প্রশ্ন দিয়েছে স্প্লিট মানে ভাঙো, তো ভাঙো তোমাকে কোনো বেঁধে দেয়নি যে স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস বা 2 সিম্পল সেন্টেন্সেস বা স্প্লিট ইন্টু 2 সেপারেট সেন্টেন্সেস, তাও বলেনি, বা 3 সেন্টেন্সও বলেনি। তার মানে যতগুলো সম্ভব করা যাবে, যতটা লজিক্যালি ভাঙা যায় ততটাই হবে, জোর করে নয়, ঠিক আছে? তো এই ভার্বগুলোই কিন্তু হাতিয়ার। কেন হাতিয়ার? কারণ এই ভার্বগুলো নন ফাইনাইট থাকুক না, সেই নন ফাইনাইটটাকে ফাইনাইটে করে নেবো, ব্যাস ফিনিশ। নন ফাইনাইটটাকে ফাইনাইটে করে নেবো, ওই জন্যই তো বললাম ও হাতিয়ার। আগে ভার্ব খুঁজে বার করো, ব্যাস। এইবারে তোমাকে নেক্সট স্টেপ হচ্ছে ঘটনাক্রমটা বুঝতে হবে, কোনটা আগের ঘটনা। তো কোনটা আগের ঘটনা? অবশ্যই বাবা তার দিনটা শুরু করতো 4টের সময়, এটা আগের ঘটনা। তারপরে বলতে পারি, এরকম বাংলায় করে নেবে, তারপরে বলতে পারি সে আর কি 4টের সময় তার দিনটা শুরু করতো, কীভাবে না, সে নামাজ পড়তো ভোরের আগে, অর্থাৎ সূর্য ওঠার আগে, ঠিক আছে? অর্থাৎ আমার বাবা তার দিন শুরু করতো 4টের সময়, সে নামাজ পড়তো ভোরের আগে। আমি কি বলবো, তারপরে প্রথমের দিকটা দেখো শেষে আসবে না, এই ঘটনাগুলো ঘটবে, তারপরে তো আমি এটা বলতে পারি যে আমি এটা স্মরণে রাখি মানে মনে রাখি, আমার মনে আছে এটা। নাকি আগেই বলবো আমার মনে আছে এটা, আমার বাবার দিন শুরু করতো 4টের সময়, সে নামাজ পড়তো ভোরের আগে, তাই বলবো? আগে ঘটনা ঘটবে তারপরে তো মনে রাখবো। বোঝা গেল? এটাই হচ্ছে সিকোয়েন্স, ঘটনাক্রম। এখানে একটা বাক্যের মধ্যে এটা আছে, সেটা সিকোয়েন্সটা তোমার পুরো বাক্যের মধ্যেই তো সীমাবদ্ধ আছে, একটা বাক্যের মধ্যেই তো সীমাবদ্ধ আছে, পরে পুরো হোল অর্থটা একটা সুন্দরভাবে সিকোয়েন্সে রয়েছে। কিন্তু আমি তো আলাদা আলাদা বাক্য করব, তখন তোমাকে ঘটনাক্রম ঠিক রাখতেই হবে। বোঝা গেল? এইবারে দেখো আমি আরও একটা ভাঙতে পারি। এই যে প্রথমে এই যে বললাম না আমার বাবা দিন শুরু করতো 4টের সময়, আমি বলতে পারি সময়টা ছিল 4টে, বলতে পারি এটা। তারপরে বলতে পারি আমার বাবা তার দিনটা শুরু করতো, সেই নামাজ পড়তো ভোরের আগে, তারপরে বলবো আমি এটা মনে রাখি, এটাও বলতে পারি। তো দেখি, চলো এবারে আনসার করি আমরা। তো আমি বলেছিলাম তোমাদের প্রথম ক্লাসটা অবশ্যই বলছি স্প্লিটিংয়ের উপরে আরও ব্যাখ্যা কিন্তু আমি প্রথম ক্লাসটাতে নিয়েছি, হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লেলিস্টে গিয়েও স্প্লিটিং এরিয়াতে খুঁজে নিতেই পারো অবশ্যই। তো আমি বলেছিলাম যে এ বি করে করতে বা রোমান হরফে 1-2 করে করতে, তাতে তোমাদেরও ভালো লাগবে, দেখবে একটা গোছানো সুন্দর হবে, আর যে দেখবে তারও ভালো লাগবে, ঠিক আছে, পরিষ্কার হবে। ফুল স্টপ দিয়ে পরপর না করাই ভালো। তো আমি এটা বলতে পারি এ দিয়ে ইট ওয়াজ 4 AM, ব্যাস
ডাইরেক্ট কোনো সাবজেক্ট নিয়ে জন্য ইন্ট্রোডাক্টরি ইট সাবজেক্ট হিসাবে নিয়ে এলাম। ফাইনাইট ভার্ব একটা আছে, যেহেতু ঘটনা পাস্ট টেন্স, টেন্সটা বুঝে নিতে হবে, ঠিক আছে? টেন্সটা অতীতের, ওই জন্য ইট ওয়াজ 4 AM বলতেই পারি। ব্যাস, নেক্সট কী বলবো? বি। ব্যাস, শুরু করি। মাই ফাদার, দেখো স্টার্টিং আছে, নন ফাইনাইট ভার্ব আছে, সেন্স আসছে পাস্ট টেন্সের, ব্যাস স্টার্টটাকে নন ফাইনাইট থেকে ফাইনাইট করে নেবো, মিটে গেল। পাস্ট টেন্সের সেন্স আসছে, ওই জন্য স্টার্টেড। বোঝা যাচ্ছে কেন ভার্বগুলো খুঁজে বার করতে বলেছি? নন ফাইনাইটটাকে ফাইনাইটে পরিণত করে নেবো টেন্স অনুসারে, যে টেন্স ডিমান্ড করবে। এখানে পাস্ট টেন্স ডিমান্ড করছে, V2, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? মাই ফাদার স্টার্টেড হিজ ডে, ব্যাস আমার বাবা তার দিনটা শুরু করতো। তারপরে সি, মানে 3 নম্বর কী লিখবো? সাবজেক্ট মাই ফাদার বারে বারে না লিখে হি লিখবো। হি, এইবারে এই যে ভার্বটা রয়েছে, সে নামাজ পড়তো, তাই তো? রিডিং, আইএনজিটাকে হাঁটিয়ে দেবো, রিডের 3টে ফর্ম তো সেম, তাহলে পাস্ট ফর্ম রিডি, উচ্চারণটা রেড হয়, ব্যাস হয়ে গেল। হি রেড দ্য নামাজ বিফোর ডন, এটাকেও এখানে রেখে দেবো, হয়ে গেল। সে নামাজ পড়তো ভোরের আগে, এই যে ফাইনাইট ভার্ব V2, ঠিক আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, কিন্তু বলবে স্যার রিড তো প্রেজেন্টও হয়, হ্যাঁ হয়, আবার রিড তো পাস্ট টেন্সও হয়, তো এখানে আমার পাস্ট টেন্সে অ্যাপ্লাই হয়েছে। আর তার থেকেও বড় প্রমাণ হচ্ছে সাবজেক্টটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডু ভার্বের শেষে এস হয়, কোন টেন্সে? এস বাই এস হয়, কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এস তো নেই, এ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, এটাও একটা বড় প্রমাণ। ক্লিয়ার? হি রেড দ্য নামাজ বিফোর ডন, ব্যাস লাস্ট কী লিখবো? আই, প্রথমেই রয়েছে আই রিমেম্বার, আমি মনে রাখি, কি বলবো এটা? আই রিমেম্বার দিস, বা ইটও করতে পারো, আই রিমেম্বার ইট, আমি এটা মনে রাখি, বা আই রিমেম্বার দিস। ক্লিয়ার হলো কি না বলো? এটা প্রেজেন্ট টেন্সেই হয়েছে, যেরকম টেন্সে ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সেই ছিল, আমি এটা মনে রাখি। তাহলে দেখো প্রত্যেকটা বাক্যের ঘটনাক্রম সিম্পল সেন্টেন্সও হলো এবং ঘটনাক্রমও এক থাকলো কিনা দেখো। প্রথম বাক্যে একটাই ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স হয়েছে এবং ঘটনাক্রমও প্রথমে তো 4টে টাইম হয়েছে। আমার বাবা শুরু করতো তার দিনটা, ফাইনাইট ভার্ব পাস্ট টেন্সে আছে, ব্যাস একটাই ফাইনাইট ভার্ব, একটাই ক্লজ, মানে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, এবং সিম্পল সেন্টেন্স অবশ্যই ফাইনাইট ভার্ব একটাই থাকবে সিম্পল সেন্টেন্সে, সরল বাক্যে। ঘটনাক্রমও ঠিকঠাক আসছে, সে নামাজ পড়তো, একটাই ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, ব্যাস সে নামাজ পড়তো ভোরের আগে, হয়ে গেল। তারপরে লাস্ট আমি এটা মনে রাখি, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং টেন্সে ঘটনায় আছে, অর্থাৎ একটাই ফাইনাইট ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স হলো, ব্যাস প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স হলো এবং ঘটনাক্রমও ঠিক থাকলো। বলো বুঝতে পারলে কি না? খুব ইম্পর্টেন্ট, কিন্তু টেক্সচুয়াল গ্রামার কমন আসতে পারে পরীক্ষায়, এটা আসার প্রবল সম্ভাবনা। তো এইভাবে তোমরা সলভ করতে পারবে, এই অ্যাঙ্গেলে ভাবতে শেখো, ঠিক আছে? আমি সরে গেলাম, তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও করে রাখতে পারো, এগুলো নিয়ে ভাববে, টাইম দেবে, যেভাবে ভাবতে শেখাচ্ছি, কীভাবে অ্যাপ্রোচ করবে কিছু করার আগে, অর্থাৎ স্প্লিটটা করার আগে, তো এইভাবে যদি ভেবে করো আরামসে সলভ করতে পারবে, ঠিক আছে? সে যত কঠিনই দিক, যত বড় বাক্যই দিক, বড় বাক্য দিলে ঘাবড়াবে না, ও তো আরও সোজা খণ্ড খণ্ড করা। তো এটা 4টে বাক্যে ভাঙলাম। এবারে যদি প্রশ্ন আসতো স্প্লিট ইন্টু 3 সিম্পল সেন্টেন্সেস, তখন কি করতাম? তখন কিচ্ছু না, তখন দেখো আমি জাস্ট এই প্রথম বাক্যটাকে, তোমরা লিখে নিচ্ছ আশা করি, তো প্রথম যে বাক্যটা আছে এইটাকে দেখো আমি জাস্ট বাদ দিয়ে দেবো, কোনো দরকার হবে না এটা, এইখানটা জাস্ট অ্যাড করে দেবো অ্যাট 4 AM, ব্যাস হয়ে যাবে। মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, আমার বাবা শুরু করতো তার দিনটা 4টের সময়। বোঝা গেল? দেখো ওখানে অ্যাড করে দিয়ে হয়ে গেল, তাহলে এই ঘটনাক্রম পরপর আছে 3টে বাক্য, ব্যাস হয়ে গেল। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার যদি প্রশ্ন আছে স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস বা স্প্লিট ইন্টু 2 সেপারেট সেন্টেন্সেস বা স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্স কথাটা উল্লেখ নাও থাকতে পারে, তার মানে ভেবো না যে সিম্পল সেন্টেন্স করতে হবে না, সিম্পল সেন্টেন্সই করতে হবে, এটা যেন মাথায় থাকে, প্রত্যেকটা বাক্য সিম্পল সেন্টেন্স হবে। তো যদি দুটো উল্লেখ থাকে তাহলে কী করবো? তাহলেও একটা বুদ্ধি বলে দিচ্ছি। দেখো এইখানে তো ফাইনাইট ভার্বটা হয়েই গেছে, তারপরে এইখানে একটা নন ফাইনাইট ভার্ব করে দেওয়া ছিল না, এই যে বাই রিডিং দ্য নামাজ, মানে সে তার দিনটা শুরু করতো, এটাকে ফাইনাইটে করে নিয়েছি। বাবা তার দিনটাকে শুরু করতো 4টের সময়, কী করে? না নামাজ পড়ে ভোরের আগে, এটা তো বলতেই পারি। আর একটাই ফাইনাইট ভার্ব থাকবে, মানে আমি দেখো আমি সরে গেলাম, দেখো এইটাও লিখে নিতে পারো, ঠিক আছে? এবার আমি দেখো এটা করছি, যে দুটো বাক্য আসতো কী করতাম দেখো, বাই যেরকম আছে বাই রিডিং, ব্যাস হয়ে গেল, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ব্যাস এটা নন ফাইনাইট হয়ে গেছে। তো একটাই ফাইনাইট ভার্ব রয়েছে স্টার্টেস, ব্যাস ফিনিশ। আমার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমি নন ফাইনাইটকে ফাইনাইটে ফেলবো,
প্রয়োজন অনুসারে, যেরকম বাক্যের সেন্স থাকবে, কনটেক্সট থাকবে, ডিমান্ড করবে। দেখো ক্লিয়ার হলো? তাহলে একটাই ফায়ার ভাব এবং অর্থটাও হলো, আমার বাবা তার দিনটা শুরু করতো নামাজ পড়ে ভোরের আগে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইটা যদি কেউ জানতে চায় এটা কি নন ফায়ার ভাব, সেটাও বলে দিই। মনে রেখে দেবে, এটা সহজ বুদ্ধি বলছি। ভাবের রুস্তাঙ্গি তো বললাম প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, জেরান্ড হতে পারে, ভার্বাল নাউন হতে পারে। মনে রেখে দেবে যদি তার আগে প্রিপোজিশন থাকে, কি বললাম, ভাবের রুস্তাঙ্গি যদি প্রিপোজিশন থাকে তাহলে সাধারণত জেরান্ডি হয়, নাউনের ধর্ম, ইট হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন। ক্লিয়ার হয়েছে? তো এটা জেরান্ড। আচ্ছা, এটাও বলে দিই, প্রশ্নে যে স্টার্টিং ছিল এখানে ভাবের রুস্তাঙ্গি, এটা কিসে আছে? এটা আছে তোমার প্রেজেন্ট পার্টিসিপেলে। পার্টিসিপেলে অ্যাডজেক্টিভের ধর্ম থাকে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। শুরু করতো আর কি আমার বাবা, আমি মনে করি আমার বাবা শুরু করছে কি না তার দিন, ডে নাউনটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের ধর্ম। আর একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপেল মনে রাখার। মনে রাখবে তার আগে যদি কোনো অবজেক্ট থাকে, দেখো এখানে আমি রিমেম্বার, আমি মনে করি কাকে, আমার বাবাকে, এটা হচ্ছে অবজেক্ট, কী বা কাকে দিয়ে হলো অবজেক্ট। তো অবজেক্টটার পরেই যদি ভাবের রুস্তা আইনজি থাকে তাহলে ওটা পার্টিসিপেলই হয়। কী পার্টিসিপেল? প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মুলা ভাবের রুস্তা আইনজি। এটা একটা সহজ বুদ্ধি বলে দিলাম, ঠিক আছে? আর একটা জেরান্ড আর পার্টিসিপেল মনে রাখার বিষয় বলে দিই। জেরান্ড মনে রাখবে একটা স্থির অবস্থা, ফিক্সড অবস্থা থাকে, মানে স্থির, মানে স্ট্যাটিক কন্ডিশন বলতে পারো, স্থির অবস্থা। আর পার্টিসিপেল মানে প্রেজেন্ট পার্টিসিপেল যেটা ভার্বের স্থায়ী আছে, সেটা চলমান অবস্থা, কাইনেটিক কন্ডিশন বলতে পারো, চলমান। তো এইখানে দেখো আমি মনে করি আমার বাবা শুরু করছে তার দিন, শুরু করছে মানে কি, এখানে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না? চলমান, তার দিনটা শুরু করছে, চলমান মানে একটা অ্যাক্টিভ রোল, একটা অ্যাক্টিভিটি রয়েছে সেখানে, তার দিনটা শুরু করছে, বোঝা গেল? সেখানে একটা মুভমেন্ট আছে কিনা, মানে একটা, সে মানসিক হোক বা শারীরিক হোক, একটা মুভমেন্ট রয়েছে, একটা অ্যাক্টিভিটি রয়েছে, সে অর্থাৎ চলমান অবস্থা। এটা একটা সহজ বুদ্ধি বলে দিলাম, তখন মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপেল। আর এইখানটা দেখো এই প্রশ্নটাও দেখতে পারো, বাই রিডিং দ্য নামাজ, মানে তার দিন শুরু করতে 4টের সময় শুরু করছে, বাই রিডিং দ্য নামাজ মানে কি, নামাজ পড়ার মাধ্যমে, নামাজ পড়া, ঠিক আছে? তোমাদের আরও একটা আমি সহজ বুদ্ধি বলেছিলাম না, যে জেরান্ডে, এটা তো বলেই থাকি, জেরান্ডে বাংলায় মিনিংটা করা আসে, হওয়া আসে, আর পার্টিসিপেলে করে বা করিয়া, জেনারেলি সাধারণত মানেটা আসে, তেযুক্ত হতে পারে করতে, কিন্তু সাধারণত করে বা করিয়া, আর জেরান্ডে করা। তো পড়া আসছে না, নামাজ পড়ার মাধ্যমে। আর এখানে শুরু করে, তার দিনটা 4টের সময় শুরু করে। তো এটা মনে রেখে দেবে যে জেরান্ডে একটা স্থির অবস্থা থাকে আর পার্টিসিপেলে চলমান অবস্থা থাকে, জেনারেলি সাধারণত এইরকমই মিনিংটা দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে? তো তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপেল ছিল, তার আগে অবজেক্ট আছে দেখতে পাচ্ছি ভার্বের আইএনজি, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর এটার আগে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি কী বললাম, এর অবজেক্ট রূপে বসছে, মানে এই নাউনের ধর্ম অর্থাৎ জেরান্ড, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ ভার্বের পাওয়ার দেখতে পাচ্ছ, একটা ভার্ব তো ভার্বই, ক্রিয়া রূপেই পার্টস অফ স্পিচ ইউজ হয়, আবার নন ফাইনাইট ভার্ব রূপে বসেছে, মানে টেন্সের স্ট্রাকচারে নেই, তাও একটা পার্টস অফ স্পিচের ইন্ডিকেশন দেয়। পার্টিসিপেল তো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর এটা জেরান্ট ভার্বের স্থানজি হয়েছে, তো জেরান্ট তো নাউনের মতো কাজ করে, ভার্বাল নাউনও শিখবে, সেটাও নাউনের মতো কাজ করে, ইনফিনিটিভ সেও নাউনের মতো কাজ করতে পারে। তাহলে ভার্বের কত পাওয়ার দেখো। ভার্ব যার, ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার, আমি বলে থাকি তার ইংরাজি গ্রামারের সব রাস্তা ওপেন। তো তাহলে এটা একটা বাক্য হলো, মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। ভোরের আগে নামাজ পড়িয়া আমার বাবা শুরু করতো তার দিনটা 4টের সময়, ঠিক আছে? আর তারপরে তো এই বাক্যটা অ্যাজ ইট ইজ রয়েছে, হবেই। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব, এই বাক্যটাতে এটা নন ফাইনাইট ভার্ব থাকছে, একটা ফাইনাইট ভার্ব মানেই একটা ক্লজ, মানে সিম্পল সেন্টেন্স, আর এখানে তো রয়েছে। তাহলে দেখো দুটো বাক্য হলো কি না, তাহলে প্রশ্ন অনুসারে তোমাকে স্প্লিট মানে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সিম্পল সেন্টেন্স হলো, ঘটনাক্রমও ঠিক থাকলো এবং অর্থ এক থাকলো, যা যা কন্ডিশন ছিল সবই ফুলফিল করা হলো। তো এটাও নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করে নেবে। তো যেভাবে ভাবতে শেখাচ্ছি এইভাবে ভাবো। দেখো আমার উত্তরটা বলতে কিন্তু বেশি টাইম লাগতো না, কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্য, যাতে তোমরা শিখতে পারো, এর সায়েন্সটা বোঝো, ভাষা বিজ্ঞানটা বোঝো, তাই জন্যই আমার এত সময় নেওয়া। দেখো বুঝতে টাইম নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে টাইম নাও, 0.5 ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, বা 1 দিন 2 দিন 5 দিন, যতবার খুশি শুনতেও পারো। এটা আজ শুনে মোটামুটি বুঝলে, তো নেক্সট কোনো একদিন শুনতে পারো তোমার সময় মতো করে, সেই স্বাধীনতা তোমাদের কাছেই আছে। তো বুঝতে সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাপ্লিকেশান অর্থাৎ করার সময় নিলে হবে না, ঠিক আছে? থিওরিটা ভালো করে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে গিয়ে করতে আর টাইম লাগবে না, ঠিক আছে? আর বোঝাটা মনে রাখবে সায়েন্স, ঠিক আছে? বোঝা, এই যে আমি বোঝালাম, এটা একটা কমপ্লিট সায়েন্স। আর অ্যাপ্লিকেশান তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে আর্ট,
ঠিক আছে? তো এই যে আমি অ্যাপ্লাই কত রকমভাবে করে দেখালাম, এটা অবশ্যই একটা আর্ট। ঠিক আছে? এটা অন্যভাবেও হতে পারতো, আমি বলছি না যে এইভাবেই হবে, অনেকভাবে বিবিধভাবে হতে পারে। একটা গ্রামারকে অ্যাপ্লাই করা যেতে পারে লজিক্যালি অবশ্যই, কারণ এটা কমপ্লিট সায়েন্স। তো ওকে, আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই রইলো, নেক্সট ডে আবার দেখা হবে।